মধু পাণ্ডুলিপি থেকে নির্দেশ পেয়ে গভীর অরণ্যের দিকে এগিয়ে যায়। তবে এবার তার মনে অদ্ভুত শান্তি। পাণ্ডুলিপি তাকে যেমন ভয়কে জয় করার পথ দেখিয়েছে, তেমনি শত্রুর প্রকৃত দুর্বলতাও প্রকাশ করেছে। কিন্তু পথটি সহজ নয়। যত গভীরে যায়, অরণ্য আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। পাখির ডাকগুলো যেন হঠাৎ থেমে গেছে, বাতাস ভারী এবং কুয়াশার ঘনত্ব এত বেড়ে গেছে যে চারপাশের কোনো কিছু স্পষ্ট দেখা যায় না। মধুপথের মাঝে এক অদ্ভুত দৃশ্য দেখে, এক কুয়াশার মাঝখানে দাঁড়িয়ে আছে একটি ছায়া মূর্তি। মূর্তিটি মধুর দিকে তাকিয়ে বলতে শুরু করে, তুমি এতদূর এসেছো, কিন্তু এখনই কি ফিরতে চাও না? যদি এগো, তবে নিজের জীবনের মূল্য দিতে হবে। মধু দৃঢ়ভাবে উত্তর দেয়, আমি জানি জীবনের ঝুঁকি আছে, তবে আমি যা শুরু করেছি তা শেষ করব। সত্য এবং আলোই আমার লক্ষ্য। ছায়ামূর্তিটি তার হাতে বিশাল এক ছাড় তরবারি তুলে নিয়ে মধুর দিকে ধেয়ে আসে। মধু মুদ্রাটি হাতে তুলে নেয়, যার ভেতর থেকে আলো বের হয়ে ছায়াটিকে আঘাত করে। ছায়াটির শক্তি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছিল, কিন্তু মধু তার মনের সাহসকে শক্তি বানিয়ে লড়াই চালিয়ে যায়। যুদ্ধ চলতে চলতে মধু টের পায়, ছায়াটি কেবল ভয় সৃষ্টি করে। যখন মধু নিজের ভয়কে সম্পূর্ণ অগ্রাহ্য করে, তখন ছায়াটি ধীরে ধীরে ম্লান হতে থাকে। লড়াই শেষ হতেই অরণ্য হঠাৎ আলোকিত হয়ে ওঠে। মধু দেখে তার সামনে এক সুবিশাল প্রবেশদ্বার, যা থেকে সোনালী আলো বের হচ্ছে। প্রবেশদ্বারের ওপরে লেখা, শক্তি কেবল তাদের জন্য, যারা ত্যাগ করতে জানে। ভয়কে জয় করলেই তুমি সত্যের আলোয় পৌঁছাতে পারবে। মধু যখন প্রবেশদ্বারে ঢোকার জন্য প্রস্তুত হচ্ছিল, তখন হঠাৎ একটি হালকা কণ্ঠস্বর শোনা যায়। এক বালিকা, যার পরনে সাদা পোশাক এবং হাতে এক ঝলমলে লণ্ঠন, মধুর সামনে এসে বলে, তোমার পথ সঠিক, কিন্তু আলোর উৎসের কাছে যাওয়ার জন্য তোমাকে সাহায্য প্রয়োজন। আমি তোমার সহযাত্রী হব। মধু অবাক হয়ে জানতে চায়, তুমি কে? বালিকা হেসে উত্তর দেয়, আমি হলাম অরণ্যের রক্ষক। আমি তোমাকে শত্রুর সবচেয়ে গোপন জায়গায় নিয়ে যাব। তবে সেখানে পৌঁছাতে হলে তোমাকে আরেকটি পরীক্ষা দিতে হবে। মধু ও বালিকা একসাথে আলোর উৎসের দিকে এগিয়ে যায়। কিন্তু পথের মাঝেই মধুকে থামতে হয়। সেখানে একটি বিশাল দরজা, যা বন্ধ। দরজার সামনে লেখা, যে সত্যকে ভয় পায়, তার জন্য এই দরজা চিরতরে বন্ধ। নিজেকে প্রমাণ করো, দরজা খুলবে। মধু এবার আরেকটি ধাঁধার মুখোমুখি হয়। বালিকা তাকে সতর্ক করে বলে, তোমার প্রতিটি উত্তরই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে। ভুল করলে এই দরজা আর কখনো খুলবে না। মধু দরজার সামনে দাঁড়িয়ে গভীরভাবে শিলালিপিটির দিকে তাকায়। সেখানে লেখা, যে সত্যকে ভয় পায়, সে আলোয় প্রবেশ করতে পারে না। বলো, কি এমন জিনিস, যা দেখলে মানুষ অন্ধ হয়ে যায়, অথচ সেটি নেই? বালিকা মৃদু স্বরে বলে, ধাঁধাটি সহজ শোনালেও এর উত্তর ভাবনা গভীর। সময় নাও, কারণ ভুল করলে দরজা আর খুলবে না। মধু মাথা নিচু করে চিন্তা করতে শুরু করে। যা নেই, তা কিভাবে মানুষকে অন্ধ বানাবে? নিশ্চয় এর অর্থ গভীর। কিছুক্ষণ চিন্তা করার পর মধুর মুখে হাসি ফুটে ওঠে। সে আত্মবিশ্বাসী গলায় বলে, ভয়। ভয় এমন একটি জিনিস, যা বাস্তবে নেই, কিন্তু মানুষকে অন্ধ করে ফেলে। এই অন্ধত্ব মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে দেয়। দরজাটি মুহূর্তে সোনালী আলোর আভায় ঝলমল করে ওঠে এবং ধীরে ধীরে খুলে যায়। বালিকা মধুকে প্রশংসার দৃষ্টিতে দেখে বলে, তুমি সত্যিই সাহসী। ভয়কে চিনতে এবং তাকে জয় করতে পেরেছ। এবার আমরা আলোর উৎসের দিকে এগিয়ে যেতে পারি। দরজার ওপাশে এক বিস্তীর্ণ উপত্যকা। উপত্যকার মাঝখানে এক উজ্জ্বল টাওয়ার, যা যেন পুরো অরণ্যকে আলোকিত করে রেখেছে। কিন্তু মধু টাওয়ারের কাছাকাছি যেতেই দেখে, সেখানেও বিপদের আভাস। টাওয়ারের প্রবেশপথে বিশাল এক সিংহী,
যার চোখে আগুনের ঝলকানি। বালিকা বলে, এই সিংহী আলোর উৎসের রক্ষক। তবে এটি তোমার শত্রু নয়, বরং এটি তোমার মন পরীক্ষা করবে। সিংহী মধুর দিকে তাকিয়ে গর্জন করে বলে, তুমি কি প্রস্তুত আমার প্রশ্নের মুখোমুখি হতে? যদি সঠিক উত্তর দিতে পারো, তবে তুমি এগিয়ে যেতে পারবে। কিন্তু ভুল দিলে, এখানেই শেষ হবে তোমার যাত্রা। মধু নির্ভীক গলায় বলে, আমি প্রস্তুত। জিজ্ঞেস করো। সিংহী প্রশ্ন করে, মানুষ সারা জীবন যা খোঁজে, তা কি? তবে জানো, উত্তরটা খুব সাধারণ, কিন্তু সবাই ভুল করে। উত্তর একটাই, উত্তর দেওয়ার সময়। মধু প্রশ্ন শুনে মনে মনে ভাবে। তার জীবনের সমস্ত ঘটনা চোখের সামনে ভেসে ওঠে, সত্যের সন্ধান, ভালোবাসা, বিশ্বাস, ভয়কে জয় করা। কিছুক্ষণ পর সে বলে, মানুষ সারা জীবন খোঁজে শান্তি। এই শান্তিই মানুষের চূড়ান্ত লক্ষ্য, কারণ শান্তি ছাড়া জীবনের সবকিছুই অর্থহীন। সিংহী একটি গর্জনের পর হাসতে শুরু করে। তার আগুনের চোখে প্রশান্তির ছাপ ফুটে ওঠে। সে বলে, তুমি সঠিক। শান্তি ছাড়া কোনো আলো নেই। যাও, তুমি আলোর উৎসের উপযুক্ত। মধু ও বালিকা টাওয়ারের ভেতরে প্রবেশ করে। ভেতরে একটি স্ফটিক কক্ষ, যেখানে ঝলমলে আলো এক বিশেষ স্ফটিক থেকে নির্গত হচ্ছে। বালিকা মধুকে বলে, এটাই আলোর মূল উৎস। এই আলো সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। কিন্তু কেউ যদি এর অপব্যবহার করে, তবে আলো অন্ধকারে পরিণত হতে পারে। তুমি এই আলো রক্ষা করার দায়িত্ব নিয়েছ। এখন সময় এসেছে, তুমি নিজের প্রতিজ্ঞা পূর্ণ করো। মধু স্ফটিকের দিকে হাত বাড়ায়। স্ফটিক থেকে একটি কোমল আলো মধুর শরীরে প্রবেশ করে। তখনই মধু বুঝতে পারে, এই আলোর দায়িত্ব পালন করতে হলে তাকে বড় ত্যাগ স্বীকার করতে হবে। তবে ঠিক তখনই অন্ধকারের একটি ছায়ামূর্তি উপস্থিত হয়। সে বলে, তোমার সাহস প্রশংসার যোগ্য, কিন্তু মনে রেখো, আলো এবং অন্ধকার একে অপরের বিপরীত হলেও একসাথে টিকে থাকে। তুমি যদি আলো রক্ষা করো, তবে অন্ধকারও তোমার সঙ্গী হবে। তুমি কি প্রস্তুত? মধু বলে, আমি প্রস্তুত। আলো এবং অন্ধকারের ভারসাম্যই জীবন। আমি উভয়কে সম্মান করব এবং এই ভারসাম্য রক্ষা করব। অন্ধকারের ছায়ামূর্তি মধুর চারপাশে ঘুরপাক খেতে থাকে। স্ফটিকের আলো মধুর শরীরে প্রবেশ করার পর যেন তার চারপাশের পৃথিবী বদলে যেতে শুরু করে। বালিকা মধুকে সতর্ক করে বলে, মনে রেখো, এই আলো শুধু শক্তি নয়, এটি একটি দায়িত্ব। যদি এই দায়িত্ব থেকে বিচ্যুত হও, তবে অন্ধকার তোমাকে গ্রাস করবে। মধু নির্ভীক গলায় বলে, আমি প্রস্তুত। আলো রক্ষা করব, তবু কখনো নিজের পথ থেকে বিচ্যুত হব না। অন্ধকারের ছায়ামূর্তি মধুর দিকে তাকিয়ে হেসে বলে, মানুষ সব সময় আলো চায়, কিন্তু তারা ভুলে যায়, অন্ধকার ছাড়া আলো অর্থহীন। আমার প্রস্তাব গ্রহণ করো। আমি তোমার শক্তি বহুগুণ বাড়িয়ে দেই, কিন্তু তার জন্য তোমাকে শুধু আমার হয়ে কাজ করতে হবে। আলো আর অন্ধকারের যুদ্ধ চিরন্তন। মধু শান্ত গলায় উত্তর দেয়, তুমি ভুল বুঝেছ। আমি আলো কিংবা অন্ধকারের পক্ষে নই। আমি ভারসাম্যের পক্ষে। আলো যদি অহংকারী হয়, তবে সেটিও ক্ষতিকর। আর অন্ধকার যদি শাসন করতে চায়, তবে সেটি ধ্বংসাত্মক। আমি সত্য ও শান্তির পক্ষে দাঁড়াবো। ছায়ামূর্তি হঠাৎই ভয়ঙ্কর রূপ ধারণ করে। সে বলে, তোমার কথা সহজ শোনায়, কিন্তু কাজ কঠিন। আমি তোমাকে শেষবারের মতো পরীক্ষা নেব। যদি পারো, তবে তুমি সত্যিকার রক্ষক হতে পারবে। তৎক্ষণাৎ মধুর সামনে একটি ভয়ঙ্কর দৃশ্য ভেসে ওঠে। একটি গ্রাম আগুনে জ্বলছে, মানুষ আর্তনাদ করছে, আর একজন শক্তিশালী রাজা নিষ্ঠুরভাবে তাদের উপর শাসন করছে। ছায়ামূর্তি বলে, তুমি কি এই গ্রামকে বাঁচাতে চাও? যদি চাও, তবে তোমাকে তোমার সমস্ত শক্তি ব্যবহার করতে হবে। কিন্তু মনে রেখো, একবার যদি শক্তি ব্যবহার শুরু করো, তবে এর শেষ নেই। মধু গভীরভাবে ভাবে।
সে জানে, শক্তি ব্যবহার করলে সে হয়তো গ্রামকে বাঁচাতে পারবে, কিন্তু এতে ভারসাম্য নষ্ট হতে পারে। কিছুক্ষণ চিন্তা করার পর সে বলে, আমি শক্তি ব্যবহার করব না, বরং আমি তাদের শিক্ষা দেব, যাতে তারা নিজেরাই নিজেদের রক্ষা করতে পারে। শুধু তখনই সত্যিকার শান্তি প্রতিষ্ঠা হবে। মধুর এই কথায় ছায়ামূর্তি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। তার গলায় এক প্রশংসার সুর শোনা যায়। তুমি সত্যিই আলোর যজ্ঞ রক্ষক। তুমি ভারসাম্যের গুরুত্ব বুঝেছ। এবার এগিয়ে যাও। তোমার সামনে নতুন পথ অপেক্ষা করছে। স্ফটিকের আলো মধুকে একটি বিশেষ চাবি দেয়। বালিকা বলে, এই চাবি তোমার ভবিষ্যতের দরজা খুলবে। এটি শুধু তাদেরই দেওয়া হয়, যারা নিজেরা আলো এবং অন্ধকারের মধ্যে ভারসাম্য তৈরি করতে পারে। এবার তোমার আসল যাত্রা শুরু। মধু চাবিটি হাতে নিয়ে দরজার দিকে এগিয়ে যায়। দরজাটি খুলতেই একটি নতুন পৃথিবী ভেসে ওঠে, একটি জায়গা যেখানে আলো এবং অন্ধকার একসাথে রয়েছে, কিন্তু তাদের মধ্যে কোনো যুদ্ধ নেই। মধু দরজা পেরিয়ে যখন নতুন পৃথিবীতে প্রবেশ করে, তখন তার সামনে যে দৃশ্যটি ফুটে ওঠে, তা ছিল অভাবনীয়। চারপাশে উজ্জ্বল সবুজ বনানী, রূপালী আলোয় ঝলমল করছে। কিন্তু এই সুন্দর দৃশ্যের মধ্যে একটি অদ্ভুত নীরবতা। মনে হচ্ছিল এই পৃথিবী জীবন্ত হলেও এর প্রাণস্পন্দন থেমে আছে। বালিকা বলে, এটি ভারসাম্যের পৃথিবী, তবে এখানে একটি অভিশাপ রয়েছে। সেই অভিশাপ দূর করার দায়িত্ব এখন তোমার। তোমাকে নিজের অন্তর্দৃষ্টি ব্যবহার করতে হবে, মধু। মনে রেখো, এখানকার প্রতিটি পদক্ষেপই একটি পরীক্ষা। মধু হাঁটতে থাকে। কিছু দূর যেতেই সে লক্ষ্য করে, বনজঙ্গলের গাছগুলো ধীরে ধীরে নড়তে শুরু করেছে। হঠাৎ করেই অন্ধকারের ছায়াগুলি তার চারপাশে জড়ো হতে থাকে। তারা ফিসফিস করে বলে, তুমি কেন এসেছো? এই পৃথিবীতে কারো প্রবেশের অনুমতি নেই। ফিরে যাও। মধু শান্ত স্বরে বলে, আমি এখানে কোনো ক্ষতি করতে আসিনি। আমি ভারসাম্য রক্ষা করতে এসেছি। আমাকে এখানে পাঠানো হয়েছে, কারণ এখানকার প্রাণ থেমে গেছে। আমি সেই স্পন্দন ফিরিয়ে আনতে চাই। ছায়াগুলি একে একে অদৃশ্য হয়ে যায়। এরপর মধু দেখতে পায় একটি প্রাচীন বৃক্ষ। গাছটি এত বিশাল যে তার শেকড় সমস্ত বনভূমিকে ঢেকে রেখেছে। কিন্তু গাছের ডালপালা শুকিয়ে গেছে, পাতা ঝরে পড়ছে। গাছটির গায়ে গভীর একটি দাগ, যেন কেউ সেখানে মারণ আঘাত করেছে। বালিকার কণ্ঠস্বর আবার শোনা যায়, এই গাছই এই পৃথিবীর প্রাণশক্তি। যখন এখানে অন্ধকার ও আলোর ভারসাম্য নষ্ট হয়েছিল, তখন এই গাছটি অভিশপ্ত হয়। সেই অভিশাপ তোলার একমাত্র উপায় হলো গাছের হৃদয় পুনরুজ্জীবিত করা। মধু গাছের শেকড়ের মধ্যে দিয়ে হাঁটতে থাকে। সে অনুভব করে, প্রতিটি শেকড় থেকে করুণ আর্তনাদ শোনা যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর সে দেখতে পায় একটি লুকানো কুঠুরি। সেখানে একটি ছোট স্ফটিক রাখা, যা একসময় আলোকিত ছিল, কিন্তু এখন নিষ্প্রভ। বালিকা বলে, এটি গাছের হৃদয়। এটি শুধু তখনই আলোকিত হবে, যখন তুমি সত্যিকার বিশ্বাস এবং ত্যাগের শক্তি দেখাবে। এখন সিদ্ধান্ত তোমার হাতে। মধু বুঝতে পারে, গাছের হৃদয় আলোকিত করতে হলে তাকে তার সমস্ত শক্তি ব্যবহার করতে হবে। কিন্তু এতে তার নিজের জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারে। এক মুহূর্ত দ্বিধা না করে সে স্ফটিকটি হাতে তুলে নেয় এবং নিজের শক্তি প্রবাহিত করতে শুরু করে। স্ফটিকটি ধীরে ধীরে আলোকিত হতে থাকে। তবে এর সাথে সাথে মধু অনুভব করে, তার শরীর দুর্বল হয়ে পড়ছে। কিন্তু সে থামে না। সে মনে মনে বলে, আমি যদি এই পৃথিবীর প্রাণ ফিরিয়ে আনতে পারি, তবে আমার জীবন সার্থক হবে। এক মুহূর্ত পরে স্ফটিকটি সম্পূর্ণ আলোকিত হয়ে ওঠে। গাছের শুকনো শাখাগুলি আবার সবুজ হয়ে যায়। পাতা গজাতে শুরু করে। স্ফটিক থেকে একটি শক্তি প্রবাহিত হয় এবং তা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। বনজঙ্গল আবার প্রাণ ফিরে পায়।
মধু মাটিতে পড়ে যায়, কিন্তু তার মুখে শান্তির হাসি। গাছটি ধীরে ধীরে কথা বলে ওঠে। তুমি সত্যিই এক নিঃস্বার্থ রক্ষক। তোমার আত্মত্যাগের জন্য এই পৃথিবী আবার বাঁচল। এবার উঠে দাঁড়াও। তোমার যাত্রা এখনো শেষ হয়নি। এবার তোমাকে নতুন এক সত্যের মুখোমুখি হতে হবে। মধু যখন চোখ খুলে, তখন সে নিজেকে আবার প্রাচীন বৃক্ষের শেকড়ের কাছে শায়িত অবস্থায় দেখতে পায়। চারপাশে আলো ছড়িয়ে আছে, কিন্তু তার শরীর খুবই দুর্বল। গাছটি বলে, তোমার আত্মত্যাগ আমাদের পৃথিবীতে বাঁচিয়েছে, কিন্তু তুমি এখনো পুরো সত্য জানতে পারোনি। এই অভিশাপ শুধু আমাদের পৃথিবীতে সীমাবদ্ধ নয়। এটি এমন এক শক্তির কাজ, যা বহু জগৎ ধ্বংসের পেছনে রয়েছে। তোমার এখন সেই শক্তির মুখোমুখি হতে হবে। মধু অবাক হয়ে বলে, কিন্তু আমি কিভাবে সেই শক্তির মোকাবিলা করব? আমার তো নিজের শক্তিও প্রায় শেষ হয়ে গেছে। গাছটি উত্তর দেয়, তোমার ভিতরে যে সাহস আর নিষ্ঠা আছে, সেটাই তোমার সবচেয়ে বড় শক্তি। এবার তুমি আমাদের গোপন জ্ঞান ভাণ্ডার, ছাড় অন্তরাল এ প্রবেশ করবে। সেখানে সব প্রশ্নের উত্তর পাবে। মধু উঠে দাঁড়ায়। গাছটি তার শেকড় সরিয়ে একটি গোপন দরজা খুলে দেয়। দরজার ভেতর দিয়ে একটি সিঁড়ি নামতে থাকে অন্ধকারের গভীরে। প্রতিটি ধাপ মধুর জন্য নতুন এক রহস্যের সংকেত বহন করে। সে জানে, এখানে প্রতিটি পদক্ষেপই পরীক্ষা। সিঁড়ির শেষে মধু একটি বিশাল কক্ষে প্রবেশ করে। কক্ষটি অন্ধকার, কিন্তু মাঝখানে একটি টেবিলে একটি প্রাচীন পাণ্ডুলিপি রাখা আছে। টেবিলের চারপাশে অদ্ভুত ছায়াগুলি ঘুরে বেড়াচ্ছে। একটি ছায়া বলে, তুমি কি সত্যিই জানতে চাও কিসের বিরুদ্ধে তুমি লড়াই করতে যাচ্ছ? মধু দৃঢ়তার সঙ্গে উত্তর দেয়, হ্যাঁ, আমি যে যাত্রা শুরু করেছি তা শেষ করব। পাণ্ডুলিপিটি খুলতেই মধু দেখতে পায় এক প্রাচীন যুদ্ধের বিবরণ। সেই যুদ্ধ ছিল আলো ও অন্ধকারের শক্তির মধ্যে। পাণ্ডুলিপিতে লেখা ছিল, একসময় পৃথিবীতে আলো আর অন্ধকারের মধ্যে ভারসাম্য ছিল, কিন্তু একজন অমর ছায়া এই ভারসাম্য নষ্ট করেছিল। সে এমন এক শক্তি, যা কোনো জগৎ বা প্রাণী নয়, বরং নিজেই এক প্রবল অভিশাপ। সে আলোকে শোষণ করে, শক্তি সঞ্চয় করে এবং সমস্ত জগৎকে অন্ধকারে ঢেকে ফেলে। মধু পাণ্ডুলিপির শেষ দিকে দেখতে পায় একটি বার্তা। তাকে পরাজিত করতে হলে তোমাকে তোমার নিজের ভেতরের সবচেয়ে গভীর ভয়কে অতিক্রম করতে হবে। সে তোমার হৃদয়ে লুকিয়ে থাকা সংশয় আর দুর্বলতার শক্তি ব্যবহার করে তোমাকে ধ্বংস করার চেষ্টা করবে। মধু পাণ্ডুলিপিটি পড়া শেষ করার সঙ্গে সঙ্গে চারপাশের ছায়াগুলি আরো আগ্রাসী হয়ে ওঠে। তারা ফিসফিস করে বলে, তুমি কি সত্যিই বিশ্বাস করো তুমি এই যুদ্ধে টিকে থাকবে? তুমি তো একা। তোমার নিজের শক্তি নেই। এই পৃথিবী হয়তো বাঁচল, কিন্তু তুমি নিজে ধ্বংস হবে। মধু তাদের কথায় কান না দিয়ে নিজের মনে বলে, আমি জানি, আমার সাহসী আমার সবচেয়ে বড় শক্তি। যতক্ষণ আমি লড়াই করতে চাইব, ততক্ষণ কেউ আমাকে থামাতে পারবে না। মধুর আত্মবিশ্বাস দেখে পাণ্ডুলিপি থেকে এক ঝলক আলো বেরিয়ে আসে। সেই আলো মধুর চারপাশে ছড়িয়ে পড়ে এবং তাকে নতুন এক শক্তি প্রদান করে। সে অনুভব করে, তার ভিতরে এক নতুন শক্তির সঞ্চার হয়েছে। গাছের কণ্ঠ আবার শোনা যায়, এটি তোমার আত্মত্যাগের পুরস্কার। এখন তুমি আলো আর অন্ধকারের রক্ষক। এই শক্তি তোমাকে সেই ছায়ার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা দেবে। তবে মনে রেখো, এটি শুধু তখনই কাজ করবে যদি তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারো। মধু পাণ্ডুলিপি হাতে নিয়ে আবার সিঁড়ি বেয়ে ওপরে উঠে আসে। গাছটি তাকে বলে, তোমার পরবর্তী গন্তব্য হলো ছায়ার উৎস। সেখানে পৌঁছাতে হলে তোমাকে এক কঠিন পথ অতিক্রম করতে হবে। কিন্তু ভয় পেও না, তুমি একা নও। এই পৃথিবী তোমার পাশে আছে। মধু মনে মনে প্রতিজ্ঞা করে, যে কোনো মূল্যে আমি এই যুদ্ধ জিতব। পৃথিবীর ভারসাম্য রক্ষা করব।
মধু গাছের কথা মতো তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। গাছটি তাকে একটি সংকেত দিয়েছিল, একটি বিশেষ নক্ষত্রমণ্ডল যা আকাশে জ্বলজ্বল করবে এবং তাকে তার পথ নির্দেশ করবে। রাত গভীর হতেই মধু সেই সংকেত দেখতে পায়। আকাশে 7টি তারার একটি মণ্ডল তাকে পথ দেখাচ্ছে। মধু তার ঝোলা কাঁধে তুলে নেয় এবং গভীর অরণ্যের দিকে এগিয়ে যায়। প্রতিটি পদক্ষেপে মনে হয় অন্ধকার আরো গাঢ় হচ্ছে। চারপাশে কেবল ঝোপঝাড়ের শব্দ, কখনো পাখির ডানা ঝাপটানোর আওয়াজ। তবে তার মনে ভয় কাজ করছে না। পথে চলতে চলতে হঠাৎ করেই মধু দেখতে পায়, একটি কালো মেঘের মতো কিছু তার সামনে ভেসে উঠল। সেটি একটি ছায়ার রূপ নেয় এবং বলে, তোমার সাহস আমাকে মুগ্ধ করেছে, কিন্তু জানো কি, তোমার এই যাত্রা শেষ পর্যন্ত তোমাকে ধ্বংস করবে। মধু স্থির গলায় উত্তর দেয়, আমি জানি যে ঝুঁকি আছে, কিন্তু আমার লক্ষ্য পরিষ্কার। আমি থাম না। ছায়াটি হাসে এবং বলে, তাহলে শোনো, অন্ধকারের উৎসে পৌঁছানোর জন্য তোমাকে প্রথমে 3টি পরীক্ষা অতিক্রম করতে হবে। এই পরীক্ষাগুলো শুধু তোমার শারীরিক শক্তি নয়, মানসিক সহ্য শক্তিও পরীক্ষা করবে। ছায়াটি তারপর অদৃশ্য হয়ে যায়, আর তার সামনে একটি নতুন পথ খুলে যায়। মধু একটি ধ্বংসপ্রাপ্ত নগরের ধ্বংসাবশেষে পৌঁছায়। চারপাশে মৃত মানুষের কঙ্কাল এবং তাদের আর্তচিৎকার ভেসে আসতে থাকে। তার মনে হয়, সে যেন সেই মৃত্যুক্ষণের সাক্ষী। তার মাথার ভেতর থেকে একটি কণ্ঠ শোনা যায়, তুমি কি তোমার নিজের মৃত্যুর ভয়কে জয় করতে পারবে? মধু গভীর শ্বাস নেয় এবং নিজের মনে বলে, মৃত্যু একদিন সবার কাছেই আসবে, কিন্তু ভয় পেলে আমি এই যুদ্ধে কখনোই সফল হতে পারবো না। তার সাহস দেখে চারপাশের সব আর্তনাদ ধীরে ধীরে থেমে যায়। ধ্বংসাবশেষটি ম্লান হয়ে অদৃশ্য হয়ে যায়। এরপর মধু একটি সুন্দর প্রাসাদের সামনে গিয়ে দাঁড়ায়। ভেতরে ঢুকে দেখে, সেখানে সব রকমের আরামদায়ক জিনিস সাজানো রয়েছে, সোনার আসবাব, সুস্বাদু খাবার, মিষ্টি সুরের গান। এক মহিলা তার সামনে এসে বলে, তুমি যদি এই যাত্রা ছেড়ে এখানে থেকে যাও, তাহলে সবকিছু তোমার হবে। কোনো বিপদ থাকবে না, কষ্ট থাকবে না, তুমি সুখে থাকতে পারবে। মধু মুহূর্তের জন্য চিন্তায় পড়ে যায়। তবে সে মনে করে এই আরাম তাকে অস্থায়ী সুখ দিতে পারে, কিন্তু তার লক্ষ্য পূরণ করবে না। সে সোজা বলে, আমি এখানে সময় নষ্ট করতে আসিনি। আমি জানি এই সুখ শুধু এক মায়া। তার কথা শেষ হতেই প্রাসাদটি ধসে পড়ে। পরীক্ষাগুলোর শেষ ধাপে মধু দেখতে পায়, তার বন্ধুদের ছবি একটি বিশাল আয়নায় ফুটে উঠেছে। তারা চিৎকার করে সাহায্য চাইছে। এক ভয়ঙ্কর কণ্ঠ তাকে বলে, তোমার শক্তি আমি তোমার বন্ধুদের কাছে পাঠাবো, তাহলে তারা বাঁচবে। কিন্তু তাতে তুমি তোমার যাত্রা শেষ করতে পারবে না। তুমি কি আত্মত্যাগ করতে রাজি? মধু কিছুক্ষণ চুপ থেকে উত্তর দেয়, আমার এই যাত্রা শুধু আমার জন্য নয়। যদি তাদের বাঁচানোর জন্য আমার নিজের যাত্রা থামাতে হয়, তবে আমি রাজি। তার এই সিদ্ধান্তের সঙ্গে সঙ্গে আয়নার কাঁচ ভেঙে যায়, আর সেই কণ্ঠ বলে, তোমার আত্মত্যাগের ইচ্ছা প্রমাণ করে যে তুমি সত্যিই যোগ্য। 3টি পরীক্ষা শেষ হওয়ার পর মধু একটি নতুন জায়গায় পৌঁছে যায়। এটি ছিল একটি বিশাল মাঠ, যেখানে দিনের আলো এবং রাতের অন্ধকার একসঙ্গে মিলিত হয়েছে। মধু বুঝতে পারে, এটি ছায়ার উৎসের সীমানা। গাছের দেওয়া শক্তি তার শরীরে প্রবাহিত হতে থাকে। সে অনুভব করে, আসন্ন লড়াই খুবই কঠিন হতে চলেছে। কিন্তু তার চোখে এখন ভয় নেই, আছে কেবল দৃঢ়তা। মধু ধীরে ধীরে মাঠের মাঝখানে এগিয়ে যায়। দিনের আলো এবং রাতের অন্ধকার যেখানে মিলিত হয়েছে, সেখানেই ছিল একটি প্রবেশদ্বার। প্রবেশদ্বারটি কোনো সাধারণ দরজা ছিল না, বরং একটি ঘূর্ণায়মান ছায়ার ঘূর্ণি। এটি দেখে মধু বুঝতে পারে, এটি সেই ছায়ার রাজ্যের প্রবেশপথ। মধু তার ঝোলায় থাকা শক্তি প্রদীপটি জ্বালায়।
এটি সেই প্রদীপ যা মধুর পথ দেখাবে। প্রদীপের আলো অন্ধকার ছিন্ন করে এবং মধু ঘূর্ণির ভেতরে প্রবেশ করে। ঘূর্ণির ভেতর দিয়ে পা রাখতেই মধু দেখতে পায় চারপাশে শুধুই কালো কুয়াশা। সেখানে কোনো আকাশ নেই, মাটি নেই, শুধু এক অন্তহীন অন্ধকার। কিন্তু এই অন্ধকার নীরব নয়, এটি একটি অদ্ভুত শব্দে পূর্ণ, যা একবার শুনলে মনের ভেতর কাঁপন ধরে যায়। মধু দেখে অন্ধকার থেকে ধীরে ধীরে অসংখ্য চোখ ফুটে উঠছে। চোখগুলো যেন মধুকে লক্ষ্য করছে, তার প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করছে। হঠাৎ করে এক বিকট গর্জনের শব্দ হয়। অন্ধকার কুয়াশার ভেতর থেকে একটি বিশাল ছায়ামূর্তি সামনে এসে দাঁড়ায়। তার আকার অসীম, তার শরীর কালো ধোঁয়ার মতো, আর তার চোখ দুটি আগুনের মতো লাল। ছায়াটি বলে, তুমি এতদূর এসেছো, মধু। কিন্তু তুমি কি জানো এই যাত্রার শেষ মানে কি? আমার শক্তি অসীম। আমি সময় এবং বাস্তবতার ঊর্ধ্বে। তুমি কি সত্যিই ভেবেছ আমাকে পরাজিত করতে পারবে? মধু শান্ত গলায় বলে, আমি জানি তুমি অন্ধকারের শক্তি, কিন্তু আমার ভেতরেও এক শক্তি আছে, আলো। আমি আজ এখানে দাঁড়িয়ে শুধু নিজেকে নয়, আমার গ্রাম আর পৃথিবীতে রক্ষা করতে এসেছি। আমি লড়াই করব। ছায়াটি হেসে বলে, তাহলে এসো, আমি তোমার সাহসকে পরিণতি দেখাই। ছায়া তার হাত তুলে মধুর দিকে বিশাল এক ধোঁয়ার ঢেউ ছুঁড়ে দেয়। মধু প্রদীপটি তুলে ধরে এবং প্রদীপ থেকে এক উজ্জ্বল আলো বেরিয়ে আসে। সেই আলো ধোঁয়াটিকে ছিন্ন করে ফেলে, কিন্তু ছায়াটি হাল ছাড়ে না। এবার তার চারপাশ থেকে অসংখ্য ছায়া দূত তৈরি হতে থাকে। তারা মধুর দিকে তেড়ে আসে। মধু প্রদীপটি মাটিতে স্থাপন করে এবং তার ভেতরের সাহসকে কাজে লাগিয়ে মন্ত্রপাঠ শুরু করে। গাছের দেয়া শক্তি এবার তার শরীর থেকে বের হয়ে আসতে শুরু করে। একটি উজ্জ্বল সাদা আলোর বল তার চারপাশে তৈরি হয়। দূতরা সেই আলোর কাছে পৌঁছানোর আগেই ছাই হয়ে যায়। কিন্তু মধু জানে এটি শুধু শুরু। লড়াই চলতে থাকে এবং মধু বুঝতে পারে ছায়াটি সরাসরি আলো সহ্য করতে পারে না। প্রতিবারই যখন মধু প্রদীপের আলো তার দিকে ছুঁড়ে দেয়, তখন ছায়াটি দূরে সরে যায়। মধু মনে মনে ভাবে, ছায়ার উৎসকে ধ্বংস করতে হবে, তবে কেবল আলো দিয়ে নয়, আত্মত্যাগও প্রয়োজন। মধু প্রদীপটি হাতে নেয় এবং একটি সিদ্ধান্তে আসে। সে নিজের শক্তি প্রদীপে প্রবাহিত করতে শুরু করে। গাছের দেওয়া শক্তি এবং তার নিজের আত্মার শক্তি মিলে প্রদীপটিকে এক বিস্ময়কর শক্তিতে পরিণত করে। ছায়াটি বুঝতে পারে মধু তার শেষ আঘাতের প্রস্তুতি নিচ্ছে। সে চিৎকার করে বলে, তুমি যা করো, আমি চিরন্তন। আমাকে ধ্বংস করা অসম্ভব। মধু বলে, অন্ধকার তখনই টিকে থাকে যখন আলো ভয় পায়। আমি ভয় পাচ্ছি না। মধু প্রদীপটি ছুঁড়ে দেয় ছায়ার দিকে। প্রদীপটি আকাশে উঠে যায় এবং বিস্ফোরিত হয়। সেই বিস্ফোরণে এমন এক শক্তি তৈরি হয় যা চারপাশের সমস্ত অন্ধকার ছিন্ন করে দেয়। ছায়ার মূর্তি ধীরে ধীরে ছোট হতে থাকে এবং শেষমেশ সম্পূর্ণ মুছে যায়। মধু অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। যখন সে চোখ খোলে, তখন দেখে চারপাশে আর কোনো অন্ধকার নেই। আকাশে সূর্যের আলো ভেসে উঠেছে। মধু বুঝতে পারে তার যাত্রা সফল হয়েছে। সে জানে এই আলো শুধু তার জন্য নয়, তার গ্রাম এবং পৃথিবীর জন্য এক নতুন শুরু। মধু ধীরে ধীরে চোখ খুলল। তার চারপাশে ছিল এক অদ্ভুত নীরবতা। সূর্যের কিরণ আকাশে ছড়িয়ে পড়েছে, মাটির ওপর সোনালি আভা ছড়িয়ে আছে। সে অনুভব করল তার শরীর অবসন্ন, কিন্তু মন ভরে গেছে অদ্ভুত শান্তিতে। সে উঠে দাঁড়ালো। তার চারপাশের পরিবেশ একেবারে বদলে গেছে। ছায়ার কালো কুয়াশা আর নেই। সেই মাটি যা একসময় নিষ্প্রাণ হয়ে গিয়েছিল, এখন যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। গাছের পাতা আবার সবুজ হয়ে উঠেছে এবং বাতাসে জীবনের গন্ধ।
মধু ধীরে ধীরে গ্রামে ফেরার পথ ধরল। পথের ধারে গাছগুলো তাকে স্বাগত জানাতে মাথা নেড়ে উঠল। পাখিরা গেয়ে উঠল মিষ্টি সুরে। মধু বুঝতে পারল এই পথ তার জন্য তৈরি হয়েছে। গ্রামে পৌঁছে সে দেখল সবাই একত্র হয়েছে। গ্রামের মানুষজন তার দিকে তাকিয়ে থমকে দাঁড়ালো। কেউ যেন বিশ্বাস করতে পারছিল না যে মধু ফিরে এসেছে। এক বৃদ্ধ এগিয়ে এসে বললেন, মধু, তুমি ফিরে এসেছো। আমরা তো ভাবতাম তুমি আর বেঁচে নেই। কিন্তু তুমি তো শুধু ফিরলে না, এই অন্ধকারকেও সরিয়ে দিলে। মধু গ্রামবাসীদের সবকিছু খুলে বলল। সে জানালো কেমন করে ছায়ার শক্তিকে পরাজিত করেছে এবং কিভাবে প্রদীপের আলো তার অস্ত্র হয়েছিল। গ্রামের সবাই মধুকে ঘিরে কৃতজ্ঞতার অনুভূতিতে ভরে উঠল। তারা জানতো না এই ছায়া তাদের জীবন থেকে কতটা অন্ধকার সরিয়ে দিয়েছিল। গ্রামপ্রধান বললেন, মধু, তুমি শুধু আমাদের নয়, পুরো পৃথিবীতে রক্ষা করেছ। এই গ্রাম তোমার সাহসের গল্প যুগ যুগ ধরে মনে রাখবে। এরপরের দিনগুলোতে গ্রাম নতুন করে জীবন শুরু করলো। নিষ্প্রাণ জমিগুলো আবার সবুজে ভরে উঠল। গাছগুলো আগের চেয়েও উজ্জ্বল হয়ে উঠল। গ্রামবাসীরা দল বেঁধে জমি চাষ শুরু করলো, আর মধু তাদের পাশে থেকে সাহায্য করল। মধু জানতো এই জয় শুধু তার একার নয়, এটি তার গ্রাম, প্রকৃতি এবং সবকিছুর মিলিত চেষ্টা। মধু সেই প্রদীপটিকে গ্রামের মাঝখানে স্থাপন করল, যেন এটি গ্রামকে চিরকাল সুরক্ষিত রাখে। রাতের আকাশে এখন হাজারো তারা, আর সেই তারাদের দিকে তাকিয়ে মধু মনে মনে বলল, প্রতিটি অন্ধকারের শেষ হয় যদি আলোর পথে সাহস নিয়ে এগিয়ে যাওয়া যায়।